এপ্রিল 1989। আজকের দিনটা ভীষণ টেনশনে কাটলো। আর সেই টেনশনে শুরু হলো নাস্তার পরপরই, যখন মম এসে টেরেসে আমার পাশে বসলেন। আমি তখনও খবরের কাগজে চোখ বোলাচ্ছিলাম। হ্যাঁ জারুন, কি ভেবেছো তুমি? মম বসেই কথাটা তুললেন। কোন ব্যাপারে? সত্যি আমি অবাক হলাম। তিনি কোন বিষয়ে কথা বলছেন বুঝতে পারিনি। তোমার বিয়ের ব্যাপার ছাড়া আর কি হতে পারে? তোমার সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে, এবার তোমারও হয়ে যাওয়া উচিত। আর তুমি যেহেতু এখন পাকিস্তানে আছো, তাই এর চেয়ে ভালো সময় আর হবে না। আমি দীর্ঘশ্বাস ফেলে খবরের কাগজটা টেবিলের ওপর রাখলাম। হ্যাঁ, সত্যিই এখন আমার বিয়ে করা উচিত। আলহামদুলিল্লাহ, অবশেষে তোমার বুদ্ধির উদয় হয়েছে। মম খুশি হয়ে উঠলেন। কোনো মেয়ে দেখা আছে নাকি সেটা আমাকেই খুঁজতে হবে? হ্যাঁ, আমি মেয়ে দেখে নিয়েছি। মম সঙ্গে সঙ্গে প্রশ্নের ঝড় তুললেন। নাম কি? পড়াশোনায় কেমন? দেখতে কেমন? কেমন ফ্যামিলির মেয়ে? আমি একটা নিঃশ্বাস নিয়ে উত্তর দিলাম। নাম কাশফ। আমরা আমরা একসঙ্গে আইআরএ এমএ করেছি। এখন ও ফয়সালাবাদে এসি হিসেবে কাজ করছে, আরাফের আন্ডারে। চেহারা আমার কাছে সুন্দর লাগে, তবে আপনার কাছে হয়তো সাধারণ লাগবে। পরিবার সম্পর্কে আমি তেমন কিছু জানি না, শুধু জানি ওরা মধ্যবিত্ত। মমের মুখের অভিব্যক্তি দেখে আমি খানিকটা অবাক হলাম। তিনি বললেন, আমার মনে হচ্ছে তুমি মজা করছো। আমি একদমই সিরিয়াস। আপনি এটা কেন ভাবছেন যে আমি মজা করছি? তবে কি এই মেয়ের জন্যই এতদিন তপস্যা করে বসেছিলে? মায়ের কথা আমার কাছে অপমানজনক মনে হলো। আমি কোনো তপস্যা করে বসে থাকিনি। আগে বিয়ের কথা ভাবিনি, এখন ভেবেছি। আর পছন্দটাও জানিয়ে দিলাম। যদি আমি তোমার পছন্দ মেনে না নেই, তাহলে আপনি নিজের জন্য না মানতে পারেন, কিন্তু আমার জন্য নয়। আমি যেভাবেই হোক কাশফকেই বিয়ে করব, আমি দৃঢ়ভাবে বললাম। মম আমাকে বোঝানোর চেষ্টা করলেন। দেখো জারুন, সে সুন্দরী নয়, তাতে সমস্যা নেই। পড়াশোনাও যদি কম হতো তাতেও অসুবিধা ছিল না, কিন্তু পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো হওয়া জরুরি। ওর পরিবারের সঙ্গে তো আমার বিয়ে হচ্ছে না, বিয়ে হবে ওর সঙ্গে। আর বিয়ের পর ও তো আমাদের পরিবারেরই অংশ হয়ে যাবে। তুমি মানো বা নাই মানো, আমার কাছে তার পরিবার গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে একটা অবস্থান আছে, স্ট্যাটাস আছে। মানুষ জিজ্ঞেস করবে, তো যোগ্য ছেলের জন্য কি রত্ন খুঁজে আনা হলো? তখন কি বলবো আমরা? কিসে মুগ্ধ হয়েছ তুমি? ও সাধারণ চেহারায় নাকি মধ্যবিত্ত পরিচয়? তার নির্মল চরিত্রে, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম। মম তিক্তভাবে হেসে উঠলেন। মধ্যবিত্ত মেয়েরা সাধু সাজতে মুখোশ পরে থাকে, এভাবে তোমাদের মতো ছেলেদের ফাঁদে ফেলে। যদি সে এতই সত্যি হয়, তাহলে তোমার সঙ্গে দেখা করতো না, তোমার দিকে তাকাতো না। আর তুমি বলছো নির্মল চরিত্র? আমি শান্তভাবে বললাম, আপনার খুশি হওয়া উচিত, কারণ ও আসলে আপনার ছেলের মুখটাও দেখতে চায় না। আমি তাকে ফাঁদে ফেলেছি, ও নয়। যে তোমার মুখে দেখতে চায় না, সে আবার তোমাকে বিয়ে করবে কিভাবে? মম একটু কটাক্ষ করে বললেন। এটা আমার সমস্যা, আপনার নয়। আমি তার কটাক্ষ এড়িয়ে গেলাম। তার মধ্যে এমন কি আছে যে তুমি এভাবে পাগল হয়ে আছো? যেটা আমার পছন্দ সেটা বলছি। তবে খেয়াল করলাম আপনি আমার ভাইদের কাছে এই প্রশ্নটা করেননি। তারাও কিন্তু লাভ ম্যারেজ করেছে। তাদের সঙ্গে কাশফের তুলনা করো না। তারা চোখ বন্ধ করে প্রেম করেনি, সব দিক খেয়াল রেখেছিল। তারা বিয়ে করেছে ব্যবসার মতো করে, কিন্তু আমি ব্যবসা করছি না। আমি ভালোবেসেছি আর কাশফকেই বিয়ে করব, যে কোনো মূল্যে। মম হঠাৎ উঠে দাঁড়ান। আমার মনে হয় এই বিষয়ে তোমার ড্যাডের সঙ্গে কথা বলা উচিত। হয়তো উনি তোমাকে বোঝাতে পারবেন, যেটা আমি পারছি না। কেউই আমাকে বোঝাতে পারবে না। আমি সিদ্ধান্ত বদলাবো না। ঠিক আছে,
তাহলে ওই মেয়ে আর আমাদের একজনকে বেছে নিতে হবে তোমাকে। এই বলে মম রাগে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি জানতাম মম আজকেই সব ড্যাডকে বলে দেবেন, আর ড্যাডকে আমি কোনোভাবেই রাজি করাতে পারবো না, একমাত্র স্যারই পারবেন সেটা। তাই আমি সরাসরি কলেজে গিয়ে স্যারের সঙ্গে দেখা করলাম। আমাকে দেখে তিনি অবাক হলেন। কি হলো, হঠাৎ এভাবে কেন? স্যার, আপনি কি আমার সঙ্গে বাড়িতে যেতে পারবেন? কেন, কি এমন হলো? প্লিজ এখানে কিছু জিজ্ঞেস করবেন না, বাড়িতে বসে সব বলবো। আমার গলায় কি ছিল জানি না, তবে তিনি রাজি হয়ে গেলেন। গাড়িতে উঠতে বললেন। হ্যাঁ বলো, এখন কি ব্যাপার? স্যার, ব্যাপারটা আমার বিয়ে নিয়ে। তার জন্য আমায় টেনে আনলে? এটা তো তোমাদের পারিবারিক ব্যাপার। তিনি বিরক্ত হলেন। স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজের পছন্দে বিয়ে করতে চাই। মম একেবারেই মানতে চাচ্ছে না। তিনি আমাকে হুমকি দিয়েছেন বাড়ি থেকে বের করে দেবেন, আর আজ দুপুরের মধ্যে ড্যাডকে বলে ফেলবেন। তাই আপনাকে লাঞ্চের আগেই নিয়ে আসতে হলো। আমি সব খুলে বললাম। তিনি জিজ্ঞেস করলেন, কাকে বিয়ে করতে চাইছো তুমি, যে কারণে ভাবি এতটা ক্ষেপে উঠেছেন? আমি ধীরে ধীরে উত্তর দিলাম, কাশ্যপকে। তুমি কি আসলেই কাশ্যপ মুর্তজাকে বিয়ে করতে চাইছো? স্যারের প্রশ্নে আমি নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালাম। সেই কাশ্যপ যার গায়ে তুমি হাত তুলেছিলে, যে তোমার চোখে ছিল সাদা মাটা চেহারার এক সাধারণ মেয়ে। জারুন, তুমি কি আমার সঙ্গে মজা করছো? না স্যার, আমি একেবারেই মজা করছি না। ওসব অতীতের ঘটনা। এখন সত্যি আমি ওকে পছন্দ করি, আর ওকে বিয়ে করতে চাই। নিশ্চয় আমার বাসায় দেখা হওয়ার পর থেকে ওকে পছন্দ করতে শুরু করেছো? স্যার কটাক্ষ করে বললেন। আমি হেসে ফেললাম। ওহ না, তার আগে দুবার আমার সঙ্গে ওর দেখা হয়েছিল। আপনার বাসায় আসাটা ছিল তৃতীয়বার। কি? তিনি বিস্ময় নিয়ে বললেন। তুমি আমাকে জানাওনি, আর ও প্রকাশ করেনি? দুজনে আমাকে বোকা বানালে? না, ব্যাপারটা এমন নয়। আগের দুই সাক্ষাৎ এতটাই অস্বস্তিকর ছিল যে বলার মতো কিছু ছিল না। আমি ব্যাখ্যা দিলাম। তাহলে কাশ্যপের সঙ্গে তুমি এই প্রসঙ্গে কথা বলেছো? আগে মম ড্যাডের সাথে কথা বলে নিই, তারপর ওর সঙ্গে বলবো। মানে ও তোমাকে বিয়ে করতে রাজি, তাই তো? তিনি আমার কথার ভিন্ন মানে বের করলেন। বিয়ে তো দূরের কথা, ও আমার মুখও দেখতে চায় না। তবে আমি নিশ্চিত আমার মতো ছেলের প্রস্তাব ওর বাবা মা নাকচ করবে না। এ যেন নিজেকে একটু সান্ত্বনা দেওয়া। স্যার বিরক্ত হলেন। যে মেয়েটি তোমার মুখও দেখতে চায় না, সে তোমাকে বিয়ে করতে রাজি হবে কিভাবে? আর কেন মনে করছো ওর বাবা মা নাকচ করবে না? কাশ্যপ 16-17 বছরের অল্প বয়সী মেয়ে নয় যে শুধু বাবা মায়ের কথার সিদ্ধান্ত নেবে। ও পরিণত ভালো পদে, ওর বাবা মা ওর মতামত ছাড়া কিছুই করবেন না। এমনও হতে পারে ওর বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে গেছে। কাজেই আগে ওর সঙ্গে স্পষ্ট করে কথা বলো, না হলে তোমার বাবা মা বিয়ের প্রস্তাব দিতে গিয়ে শেষে তার বিয়ের দাওয়াত খেয়ে ফিরবেন। স্যারের কথায় স্পষ্ট বিদ্রূপ ছিল। কিন্তু আমি তো মমকে এ ব্যাপারে বলে ফেলেছি। আর মম ড্যাডকে জানাবেন। আপাতত আপনি ড্যাডের সঙ্গে একবার কথা বলুন। সেদিন আমি লাঞ্চের আগে স্যারকে নিয়ে বাসায় পৌঁছালাম। ড্যাড তখনও আসেনি। মম স্যারকে দেখে একরকম আঁচ করলেন, কেন এনেছি। ভিতরে হয়তো বিরক্তি হয়েছেন, কিন্তু বাইরে থেকে খুব খুশি মনে স্যারকে অভ্যর্থনা জানালেন। ড্যাড বাসায় ফিরলে স্যারকে দেখে বিস্মিত হলেন। এমন সময় তিনি আসেন না কখনো, তবে সরাসরি কিছু জিজ্ঞেস করলেন না। খাওয়ার পর তিনি বাবাকে বললেন, জুনায়েদ, তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে। ড্যাড স্যারকে নিয়ে স্টাডি রুমে চলে গেলেন। আমি নিজের ঘরে গেলাম। প্রায় 1 ঘন্টা পর কাজের লোক এসে আমাকে ডেকে নিয়ে গেল। স্টাডি রুমে ঢুকতেই অদ্ভুত নীরবতা লক্ষ্য করলাম। কেউ বসতে বলল না। আমি নিজেই চেয়ার টেনে বসে পড়লাম। ড্যাড হঠাৎ বললেন, তাহলে এটাই তোমার বিয়েতে অস্বীকৃতির
আসল কারণ 7 বছর আগে যদি বলে দিতে তাহলে এতদিন অপেক্ষা করার প্রয়োজন পড়তো না। আমি শান্ত গলায় উত্তর দিলাম, পেছনের 7 বছর আমি ওর সম্পর্কে কিছুই জানতাম না, আর এভাবে কখনো ভাবিনি। এখন পরিস্থিতি বদলেছে, তাই বললাম। তোমার এ ব্যাখ্যা আমি মানতে পারি না, কিন্তু এটাই সত্য। ড্যাড তাচ্ছিল্যের ভরে বললেন, হ্যাঁ, তুমি তো সত্যের প্রতিমূর্তি। কিন্তু শোনো, আমি কোনোভাবেই এই বিয়েতে রাজি নই। চাইলে তোমার ইচ্ছে মতো করো, তবে তবে আমাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হবে, আর তোমাকে এই বিলাসিতাগুলো ছাড়তে হবে। তিনি একসাথে বলে শেষ করলেন। আমি দৃঢ় কণ্ঠে বললাম, যদি এটাই আপনার শর্ত হয় তবে তাই হোক। আমি বিলাসিতা ছাড়া চলতে পারবো। কঠিন সময় মোকাবেলা করার যথেষ্ট সাহস আছে আমার। বাবা হেসে ফেললেন, তিক্ত অবিশ্বাসী হাসি। বলা সহজ, কিন্তু করা কঠিন। তুমি তুমি কি কখনো কষ্টের দিন দেখেছো? কখনো অভাব চিনেছো? জানো বছরে তোমার কত খরচ? শরীরে যে জামা আছে তার দাম তোমার 2 মাসের বেতনের সমান, আর যে ঘড়ি হাতে পড়েছো তার দাম 6 মাসের বেতনের সমান। তুমি বলছো কষ্টের জীবন কাটাবে। 1 মাসের খরচের তালিকা বের করো, দেখো তোমার বেতনে কতটুকু সামলানো যায়। নিজের আয় দিয়ে তুমি একদিনও টিকে থাকতে পারবে না। এই বিলাস ব্যসনের কয়েকটা তুমি ছেড়ে দেবে। আমি শান্ত স্বরে বললাম, আমাকে দেওয়ার সব কিছু অন্য সন্তানদের দিয়েছেন, আমাকে আলাদা কিছু দেননি। আপনার কাছে টাকা ছিল তাই দিয়েছেন, না থাকলে দিতে পারতেন না। এটাকে কোনো বিশাল উপকার ভাবতে পারি না। সব বাবা মাই সন্তানের জন্য করে, আপনিও করেছেন। তারপর স্পষ্ট স্বরে বললাম, আমি আমার জীবন আমার মতো করে কাটাবো, এই সিদ্ধান্ত আমারই হবে। বাবা রূঢ় স্বরে বললেন, ঠিক আছে, যেমন ইচ্ছে তেমন করো, এখন এখান থেকে বেরিয়ে যাও। আমি কিছু বলতে চাইছিলাম, কিন্তু তিনি আবার আমাকে থামিয়ে দিলেন। আর কিছু বলবে না, তোমার বাজে কথা শোনার মতো ধৈর্য আমার নেই, যাও এখান থেকে। আমি চুপচাপ উঠে এলাম। আমার ভেতরে অদ্ভুত সব অনুভূতি। ড্যাডির সম্মতির সামান্য আনন্দও পাচ্ছি না। জানি আমি তাকে কষ্ট দিয়েছি, চাইনি এমন হোক, কিন্তু হলো। এত অসংখ্য মেয়ে থাকতে এই সাধারণ কাশফি কেন হঠাৎ আমার জীবনের সিদ্ধান্তে এসে দাঁড়ালো জানি না। অনেক সিদ্ধান্ত, অনেক অনুভূতি, অনেক সম্পর্ক হঠাৎই ঘটে যায়, না জেনেই না চেয়েই। 20 এপ্রিল 1989। আমি কল্পনাও করতে পারিনি 7 বছর পর এই মানুষটা, জারুন জুনায়েদ, আবারও আমার জীবনের নতুন অভিশাপ হয়ে ফিরে আসবে। এতটা বেহায়া আর নিচু মানসিকতার মানুষ আমি জীবনে আর দেখিনি। আজ আমি ভীষণ ক্লান্ত ছিলাম। অনেক বড় রাজনৈতিক নেতার সভার সব আয়োজন দেখে ফিরছিলাম মাত্র। ঠিক তখনই হঠাৎ মায়ের ফোন এলো। খোঁজ খবর নেওয়ার পরই তিনি সরাসরি বললেন, তোমার জন্য খুব ভালো একটা প্রস্তাব এসেছে। এ কথা শুনে আমি অবাক হইনি, তবে জানতাম ইদানিং তিনি আমার বিয়ে নিয়ে ভীষণ চিন্তিত থাকেন। তারা অনেক সম্ভ্রান্ত পরিবার। আমি তো অবাক হয়েছি যে তারা আমাদের বাড়ি পর্যন্ত কিভাবে এসেছে। আম্মু লম্বা ভূমিকা শুরু করলেন। মা প্লিজ সংক্ষেপে বলুন, এত বাড়তি প্রশংসা করার দরকার নেই। আমি তখন শুধু খেয়ে শুয়ে পড়তে চাচ্ছিলাম। তারা লাহোর থেকে এসেছে, খুব বড় ব্যবসায়ী পরিবার। তাদের ছোট ছেলে তোমার বিষয়ে এমএ পড়েছে, তো এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করে, থাকে ইসলামাবাদে। তার ছেলের ভিজিটিং কার্ডও দিয়ে গেছে। ছেলের নাম জারুন জুনায়েদ, তাই তো? এর মধ্যে আমি বুঝে গিয়েছিলাম কে হতে পারে। মা অবাক হয়ে বললেন, তুমি জানলে কিভাবে? আপনি কার্ড থেকে ওদের বাড়ির নাম্বারটা লিখে দিন, আর এই প্রস্তাব নিয়ে আর ভাববেন না। কাশফ, তুমি আসলে কি করতে চাইছো? মা উদ্বিগ্ন হয়ে উঠলেন। কিছু না,
শুধু নাম্বারটা দিন। কিছুক্ষণ দ্বিধায় থেকে তিনি আমাকে নাম্বারটা বলে দিলেন। আমি বারবার ফোন ঘোরাতে লাগলাম। একবার চেষ্টা করার পর অবশেষে কল রিসিভ হলো। তারপর অপর প্রান্ত থেকে ভদ্রস্বরে কেউ একজন জিজ্ঞেস করলো, জি, কার সাথে কথা বলতে চাইছেন? জারুন যদি বাসায় থাকে ওকে ডাকুন। জি, সে ঘরেই আছে। আপনি কে? আমি সাইমা, ওর বন্ধু। ওই লোক আমাকে হোল্ডে রেখে গেল। কিছুক্ষণ পর যে কণ্ঠস্বর রিসিভারে ভেসে উঠল, চিনতে আমার এক মুহূর্ত লাগলো না। ও জারুন। হ্যালো, কে? মুহূর্তের জন্য আমি এতটা ক্ষুব্ধ হয়ে গিয়েছিলাম যে কোনো কথা মুখে আসেনি। তারপর বললাম, তোমার বাবা মাকে আমার বাড়িতে পাঠাতে সাহস হলো কিভাবে? ও তুমি? আমি তোমার ফোনেরই অপেক্ষায় ছিলাম, তবে এত তাড়াতাড়ি পাবো ভাবিনি। দেখো, আমি এখন খেতে বসেছি, একটু পর ফোন করো। আমি তোমাকে আর ফোন করব না, শুধু এইটুকু বলতে এসেছি, আর কোনো দিন তোমার বাবা মাকে আমার বাড়িতে পাঠাবে না। এ বিষয়ে একটু পর কথা বলবো। আমি নিজেই তোমাকে কল করব। কথাটা বলেই ফোন কেটে দিল ও। প্রায় আধা ঘন্টা পর ওই আমাকে কল দিল। আমি আবারও বলছি, তোমার বাবা মাকে আমার বাড়িতে পাঠিও না। এটা আমার বাড়ি। আমি অযথা লোকজনের আনাগোনা পছন্দ করি না। ওটা তোমার বাড়ি নয়, তোমার আসল বাড়ি আমারই বাড়ি। আর মম ড্যাডকে থামানো আমার হাতে নেই। তারা আমার বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেবে। কোথায় প্রস্তাব পাঠাবে সেটা তাদের ব্যাপার। ওর কথায় আমার ভীষণ রাগ উঠল। তারা আবার এলে আমি অপমানিত করে বাড়ি থেকে বের করে দেব। তুমি সেটা পারবে না। তাহলে পাঠিয়ে দেখো আমি পারি কি না। বলে আমি ফোন কেটে দিলাম। তারপর ও আর ফোন করেনি। অন্তত এটুকুতে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। আমি ভাবতে পারিনি যে ও এতটা বেহায়া হবে। বিস্ময় লাগে, ও আমার বাড়ির ঠিকানা পেল কোথায়? আর আগেও ওর কারণে আমাকে অপমান ভোগান্তি সহ্য করতে হয়েছে। আর আবারও নতুন করে আমার জীবনে সমস্যা হয়ে দেখা দিল। আল্লাহ কেন আমাকে শান্তিতে থাকতে দেন না? প্রতিটি মানুষ কোনো না কোনো সময়ে একটু স্বস্তি পায়, কিন্তু আমার ভাগ্যে হয়তো তা নেই। 25শে এপ্রিল 1989। কিছু কিছু দিন এত সুন্দর হয় যেগুলো চিরদিনের জন্য মনে গেঁথে যায়। যদিও সে দিন দৃশ্যত কোনো বিশেষ প্রাপ্তি থাকে না, আজকের দিনটা আমার জন্য তেমনই একদিন। আজ প্রথমবার আমি কাশ্যপকে ওর সিদ্ধান্ত থেকে নড়াতে পেরেছি। আর সেই আনন্দ, সেই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আজ স্যার কাশ্যপকে তার বাসায় ডেকেছিলেন। আমি সকাল থেকেই সেখানে ছিলাম, কারণ কাশ্যপ কখন আসবে সেটা জানায়নি। যখন কাজের লোক এসে ওর আসার খবর দিল, স্যার আমাকে পাশের ঘরে পাঠিয়ে দিলেন। আমি একটা চেয়ার নিয়ে দরজার কাছে বসলাম। দরজা সামান্য ফাঁকা করলাম, যেন তাদের কথোপকথন শুনতে পারি। যেখানে আমি ছিলাম সেখান থেকে কাশ্যপের পিঠ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু ও আমাকে দেখতে পাচ্ছিল না, তাই বেশ নিশ্চিন্ত ছিলাম। আনুষ্ঠানিক কিছু কথা বলার পর কাশ্যপ ওকে ডাকার আসল কারণ জানতে চাইল। কাশ্যপ, গতকাল জারুনের মম ড্যাড তোমাদের বাসায় গিয়েছিলেন? স্যার জিজ্ঞেস করলেন। কাশ্যপের চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু ওর কণ্ঠস্বর শুনে বুঝলাম স্যারের কথায় ও বেশ অবাক হয়েছে। স্যার, আপনি কিভাবে জানলেন? তাদের আমি পাঠিয়েছিলাম। তাহলে আজও নিশ্চয়ই সেই কারণেই আমাকে ডেকেছেন? হ্যাঁ। আমি জানতে চাই তুমি না করছো কেন? কাশ্যপ স্পষ্ট স্বরে বলল। স্যার, আপনি খুব ভালো করেই জানেন আমি কেন না করছি। অন্তত আপনার কাছ থেকে আমি আশা করিনি যে আপনি ওর পক্ষ নেবেন। ওর গলায় অভিযোগের সুর। স্যার শান্তভাবে বোঝাতে লাগলেন। দেখো কাশ্যপ, যদি তোমার না করার একমাত্র কারণ পুরনো ঘটনা হয়, তবে সেটা কোনো কারণই নয়। অতীতকে ভুলে যাওয়া ভালো। ও তখন তোমার কাছে ক্ষমা চেয়েছিল, এখনও যদি বলো আবারও চাইবে। এই একটি ঘটনার বাইরে আর কি কারণে তুমি প্রস্তাব ফিরিয়ে দিচ্ছ? কাশ্যপের চোখ মুখে দৃঢ়তা ফুটে উঠল। স্যার, আপনি ওর পক্ষ নিচ্ছেন? কারণ ও আমার ছাত্র,
তুমিও তাই। একজন শিক্ষক সব সময় তার ছাত্রদের মঙ্গল চায়, আর আমি ওর চেয়ে বেশি তোমার মঙ্গল নিয়ে ভাবছি। তুমি ওর চেয়ে ভালো কাউকে পাবে না। কাশ্যপ এবার কণ্ঠ উঁচু করল। আপনি ওকে ভালো বলতে চাইছেন কেন? আপনি ওকে ভালো বলছেন কেন? শুধু টাকা আর চেহারার কারণে? এসব কারণ আমাকে আকৃষ্ট করে না। এখন আমার জীবনে ওর গুরুত্ব একদমই শূন্যের কোঠায়। আর আমার না করার কারণ শুধু সেই ঘটনাটা নয়, আরও অনেক কিছু আছে। আমি বাস্তববাদী মেয়ে। আমি সেই মেয়েদের মধ্য থেকে নই যারা ধনী কাউকে বিয়ে করে কেবল শ্রেণী পাল্টানোর জন্য, মিডিল ক্লাস থেকে আপার ক্লাসে ওঠার জন্য। আমার বোনদের বিয়ে হয়েছে এমন পরিবারে যেখানে হয়তো অঢেল টাকা পয়সা নেই, কিন্তু সম্মান মর্যাদা আছে। ওরা স্বামীর ব্যাপারে চিন্তিত থাকে না যে কোথায় কার সঙ্গে কি করছে। ওদের কষ্ট নেই স্বামীর পরকীয়া বা অন্য সম্পর্ক নিয়ে। অথচ জারুন, ওর অতীত তো আপনার সামনেই। যে নারীকে কেবল সময় কাটানোর জন্য উপকরণ মনে করে, যে নারীর সম্মান দিতে জানে না, আমি কেমন করে ওকে স্বামী হিসেবে মেনে নেব? আপনি বলবেন ও বদলেছে। আমি বলি ও বদলায়নি, বদলাতে পারেওনি। আর আমাদের দুজনের পরিবারের মধ্যে আকাশ পাতালের ফারাক। এই শ্রেণীগত ফারাক আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে। কাশ্যপের কণ্ঠ ভারী হয়ে উঠল। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। ওরা কোনো দিনই এটা ভুলবে না। আমার সামান্যতম ভুল ওদের চোখে বাড়িয়ে দেখা হবে। প্রতিটি ব্যাপারে খুঁত ধরা হবে। মানুষ বিয়ে করে জীবন সহজ করতে, কঠিন করার জন্য নয়। তাই আমি জারুনকে বিয়ে করতে পারবো না। ওর কথা শেষ হলে ঘরের নীরবতা নেমে এলো। স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি আর থাকতে পারলাম না। দরজা ঠেলে ভেতরে চলে এলাম। কাশ্যপ একবারও ঘুরে তাকালো না। স্যার বললেন, কাশ্যপ, ভালো হয় যদি তুমি নিজে জারুনের সঙ্গে কথা বলো। কাশ্যপ দৃঢ় কণ্ঠে উত্তর দিল, এখন আর কিছু বলার নেই। ও তো সব শুনেছেই, আর আমাকে রাজি করানো সম্ভব নয়। আমি আশ্চর্য হয়ে গেলাম। ও আমার উপস্থিতি টের পেয়েছিল? স্যারও আমার মতোই বিস্মিত হলেন। আমি চেয়ার টেনে ওর সামনে বসলাম। হ্যাঁ, আমি সব শুনেছি। আর তুমিও আমাকে বোঝাতে পারোনি। তোমার সব যুক্তি ব্যক্তিগত ধারণার ওপর দাঁড়ানো, আর কেবল নিজস্ব ধ্যান ধারণা নিয়ে জীবন চলে না। কাশ্যপ চুপচাপ বসে কলম দিয়ে টেবিলে দাগ কাটতে লাগলো। আমার দিকে তাকালো না, উত্তরে কিছু বললো না। তোমরা বসো, আমি আসছি। এই বলে স্যার উঠে গেলেন। তিনি বেরিয়ে যেতেই কাশ্যপ বলে উঠল, যা বলার ছিল আমি বলে দিয়েছি, এখন আর তর্কের দরকার নেই। আমি নরম সুরে বললাম, দেখো কাশ্যপ, আমি আর আগের মতো নেই। আমি সত্যি বদলে গেছি। কাউকে বদলাতে এক মুহূর্তই যথেষ্ট হয়। তাহলে 7 বছর কি আমার জন্য যথেষ্ট নয়? আমি জানি আমি পারফেক্ট নই, তুমিও নও, কেউই পারফেক্ট নয়। তবে কেউ হয়তো অন্যদের তুলনায় একটু ভালো, কেউ খারাপ। তোমার চোখে আমি ভালো নই, কিন্তু নিজের চোখে আমি এত খারাপও নই। আমার শ্রেণী। তুমি হয়তো সব সময় বলতে, লজ্জা তো তখনই হওয়া উচিত যখন কেউ চুরি করে, খারাপ কাজ করে, কাউকে আঘাত দেয় বা খুন করে। গরিব হওয়াতে লজ্জা নেই। তাহলে আজ হঠাৎ করে শ্রেণীর এত গুরুত্ব হয়ে উঠল কেন তোমার কাছে? আমার কথায় কি আসে যায়? সমাজে সম্মানের যোগ্য তো তোমাদেরই ধরা হয়। ওর কণ্ঠে বিদ্রূপের সুর। আমি শান্ত গলায় বললাম, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। ও তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। একজন ফ্ল্যাটারের মুখে এই কথা মানায় না। কত শত মেয়েকে তুমি এই একই বাক্য বলেছ, তবুও আবারও বলছো তুমি আমাকে ভালোবাসো। আমি অবিচল। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। ওর ঠান্ডা কণ্ঠে হেসে উঠল। এই কথাগুলো শুনে আমার হাসি পায়। তুমি প্রতিটি মেয়েকে এই রকম সমুদ স্বপ্ন দেখাতে বসো। আমি কোনো কিশোরী নই যে এসব কথায় মুগ্ধ হয়ে পড়ব।
ভালোবাসা মানে যেটাকে তুমি খেলা ছলে ব্যবহার করছো, সেটা আমাদের ধর্মে নেই, সমাজেও নেই। এটা কেবল এক প্রহসন। ছেলেরা যেটা সাজায় মেয়েদের বোকা বানানোর জন্য। আমার কাছে এসব নাটকের কোনো মূল্য নেই। ওর মুখ রাগে লাল হয়ে উঠেছিল, অথচ আমি অস্বস্তি বোধ করিনি। কাশ্যপ, তুমি যা বলছো আমি তা অস্বীকার করছি না। শুধু এইটুকু বাদে যে আমি তোমার সঙ্গে ফ্লার্ট করছি। যারা সত্যি ফ্লার্ট করে তারা প্রপোজ করে না, আর এভাবে অপমানও সহ্য করে না। হ্যাঁ হ্যাঁ, আমার অতীত ভালো নয়। তুমি জানো আমি কখনো ভদ্র ছিলাম না, মেয়েদের সম্মান করতাম না। কিন্তু তুমি কি নিশ্চিত করে বলতে পারো যাকে বিয়ে করবে সে সম্পূর্ণ নিষ্পাপ হবে? তার কখনো কোনো সম্পর্ক ছিল না, কখনো কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকায়নি? না কাশ্যপ, কখনোই তুমি এটা দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারবে না। তুমি তা জানবে কেমন করে? হয়তো তোমার স্বামী তোমার কাছে নিজের অতীত লুকিয়ে রাখবে, আর তুমি তাকে মহান ভাববে, যেমন আমিও আমার স্ত্রীর কাছে আমার অতীত লুকিয়ে রাখব, যতক্ষণ না কোনো ভুল সামনে এসে যায়। তুমিও কি এটাই করবে না? আমি কিছুটা থেমে আবার বললাম, তোমার এই অভিযোগ এই কারণে যে তুমি আমার অতীত জানো। কিন্তু তুমি কি ভাবো তুমি তোমার ভবিষ্যৎ স্বামীর অতীত জানবে? না, তার অতীত তোমার কাছে লুকানো থাকবে। এখন ধরো, যদি কখনো তুমি তার খারাপ অতীত জানো, তখন কি করবে? তাকে ছেড়ে দেবে নাকি ক্ষমা করবে? সে সময় কি আমার কথা তোমার মনে পড়বে না? কি পারবে না আমার অতীতের ভুলগুলো ক্ষমা করতে? আমি আমার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছি। আর যেই বয়সে আমি তোমাকে ওসব কথা বলেছি, তখন সেটা মোটেও আবেগপ্রবণতার বয়স নয়। আমি পুরোপুরি সৎভাবে বলতে পারি, আমি কখনো কোনো মেয়েকে নষ্ট করার চেষ্টা করিনি। যদিও আগের আমি নারীদের প্রতি সম্মানজনক আচরণ করতাম না, এখনও করি না। হ্যাঁ, আমি মেয়েদের সঙ্গে সম্পর্ক করতাম, উপহার দিতাম, কথা বলতাম, কখনো ড্রাইভে নিয়ে যেতাম, হোটেলে নিয়ে ডিনার করাতাম। কিন্তু তার বাইরে কোনো সীমা আমি কখনো অতিক্রম করিনি। কিছু বাঁধন আমি নিজেই নিজের ওপর চাপিয়েছিলাম, কারণ আমি ক্যারিয়ার করতে চাইছিলাম। ভুল পথে গিয়ে সেটা নষ্ট করতে চাইনি। বিশ্বাস না করলে না করো, কিন্তু আমি সত্যি বলছি। আমি আরও যোগ করলাম, তুমি যদি আমার প্রপোজাল ফিরিয়ে দাও তবুও কিছু যায় আসে না। এই বিংশ শতাব্দীতে সন্ন্যাস নেওয়ার সুযোগ নেই। আজ না হয় কাল আমি বিয়ে করব, তোমার মতো কোনো মেয়েকে খুঁজে নেব। কেননা দুনিয়ার মধ্যে একাই তুমি ভালো মেয়ে নও, আরও আছে। তুমি মনে রেখো, যে যত ভালো হোক তবুও সে কাশ্যপ নয়। অন্তত একবার নিরপেক্ষভাবে দিল থেকে আমার কথা ভেবে দেখো। যদি তখনও আমাকে না চাও, আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না। এই পর্যন্ত 4 বার দেখা হওয়ার এই প্রথমবার ও নীরবে আমার কথা শুনলো। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম ও কিছু বলবে, কিন্তু বলল না। তখন আমি বিদায় নিয়ে বেরিয়ে এলাম। বাইরে আসতে স্যার জিজ্ঞেস করলেন, কি বলল সে? আমি শান্তভাবে উত্তর দিলাম, এখনও কিছু বলেনি। আমি তাকে সময় দিয়েছি। রাতের দিকে প্রায় 1.5 ঘন্টা পর স্যারের ফোন এলো। জুনি, তুমি এবার আমার বাসায় মিষ্টি নিয়ে এসো। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, মিষ্টি কেন? তিনি হাসলেন। কাশ্যপ রাজি হয়েছে। আমি হতবাক। এত তাড়াতাড়ি মানে? ও কি আরও 5-10 বছর পর বলতো? ও শুধু বলেছে তুমি প্রপোজাল পাঠাও, যদি তার মা বাবা উপযুক্ত মনে করেন তবে ও আপত্তি করবে না। আমি ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিলাম। পরে সন্ধ্যায় কাশ্যপকে ফোন করলাম। ও ইতোমধ্যে ফয়সালাবাদ ফিরে গেছে। আমি কৃতজ্ঞতা জানালাম, কিন্তু ব্যস্ততার অজুহাতে ও ফোন কেটে দিল। এখন ডায়েরি লিখতে লিখতে ভাবছি ও মোটেও এতটা খারাপ নয়।
যতটা আমি ভেবেছিলাম।